199 আসনে প্রার্থী দিয়েও 1% ভোট পায়নি জাতীয় পার্টি। জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা। আপনি নিজেও নির্বাচন করেছেন লক্ষ্মীপুরের একটি আসন থেকে, সম্ভবত লক্ষ্মীপুর অথবা নোয়াখালী, আমি যদি ভুল না করে থাকি। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর 1 থেকে। তো সেই হিসাবে মাঠের অভিজ্ঞতা সহ আপনাদের পরাজয়ের কারণগুলো আপনি কি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমি যে কথাগুলো বলবো মানে একদম সদ্য টাটকা মাঠের কথা, ঠিক আছে, যেটা অনলাইনে ফেসবুকে পাবো না, কোথাও পাবেন না। আমি একজন প্রার্থী হিসেবে, একজন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে, একজন মাহমুদ হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক কর্মী, আমি রাজনীতি করি, আমি ফেস করেছি, আমি দেখছি স্বচক্ষে। সেটা আমি আপনার দর্শকদের জন্য শেয়ার করব। আমি আশা করি তারা বুঝবেন এবং বাস্তবতাটাও তারা রিয়েলাইজ করবেন। সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে জাতীয় পার্টির এই যে মহা বিপর্যয় কেন হলো। দেখুন, জাতীয় পার্টির এই বিপর্যয় আমরা টের পেয়েছি, আমাদের চেয়ারম্যান টের পেয়েছি বহু আগেই, যখন থেকে জাতীয় পার্টি দিদান গভর্নমেন্ট, আওয়ামী গভর্নমেন্টের ধামাধরা রাজনীতি করছিল বা তার আষ্টে পৃষ্ঠে বাধা ছিল। সেই রাজনীতি থেকে জাতীয় পার্টির কোনো মুক্তি যেন ছিল না, কোনো উপায় যেন ছিল না, এই অবস্থাটা বিরাজ করছিল। এই অবস্থার জন্য আমাদের বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন থেকে লড়াই করছেন যে জাতীয় পার্টি একটা সাধারণ, একটা স্বতন্ত্র এন্টিটি, মানে বলতে চাই যে বর্তমান চেয়ারম্যান মানে জনাব গোলাম মোহাম্মদ কাদের। জি 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 উনি দীর্ঘদিন থেকে এই লড়াইটা করছিলেন দলের ভিতরে থেকে, যে না, দলকে একটা অন্য একটা দলের আদর্শ থেকে, অন্য একটা দলের নাগপাশ থেকে, বন্ধন থেকে বের করে নিয়ে আসতে স্বাধীন ধারায় নিয়ে যেতে হবে, তা না হলে দল টিকবে না। এসব কথা উনি দীর্ঘদিন ধরে বলতেন এবং তৃণমূল তার এই বক্তব্যটাকে শুনতেন এবং গ্রাহ্য করতেন। কিন্তু আমাদের দলের মধ্যে যে একটা ভেস্টেড গ্রুপ ছিল, যারা মূলত আওয়ামী লীগের কাছে বন্ধক দিয়েছে জাতীয় পার্টিটাকে, এবং যাদের কারণেই মূলত জাতীয় পার্টি তার স্বাতন্ত্র্য হারিয়েছে এবং আজকের এই বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয়েছে, সেটা ধারাবাহিকতা মাত্র, আর কিছুই নয়। কিন্তু এখানে যদি প্রশ্ন করি যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের কাছে কারা বন্ধক দিয়েছে এবং জিএম কাদের এর সঙ্গে জড়িত কিনা? না না, জিএম কাদের এই বন্ধক দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টিকে স্বাধীন করতে, জাতীয় পার্টি আপনি বলতে চাচ্ছেন যে জিএম কাদের জাতীয় পার্টিকে বন্ধক অবস্থায় পেয়েছিল যখন দায়িত্ব গ্রহণ করেন? না, বন্ধক অবস্থায় পান নাই উনি। যখন, হ্যাঁ, বন্ধক অবস্থায় তো পেয়েছেনই। উনি যখন দলের প্রেসিডিয়াম ছিলেন, উনি যখন যে দলে যে দায়িত্বে থাকুন না কেন, ভাস্টেড গ্রুপটা প্রিভেল করতো, ওনাদের সিদ্ধান্তটা প্রিভেল করতো, যেটা এরশাদ সাহেবও অনেক ক্ষেত্রে তাদের সাথে পেরে ওঠেননি। সেই ভেস্টেড গ্রুপটা, সেই কায়েমে স্বার্থবাদী দলটা, গ্রুপটা, তারা সবসময় প্রিভেল করতো এবং তারা সবসময় উইন করতো, যার জন্য এটা পারে নাই। এটা 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে এবং 2024-ও সে একই অবস্থা, একই ধারাবাহিকতা এবং একই লিগাসি বহন করে চলছে জিএম কাদের। আপনি মনে থাকবেন 2024-এ নির্বাচনের বয়কটের, আমি আই ওয়াজ দি আই উইটনেস, নির্বাচন বর্জনের সমস্ত আপনার আয়োজন করে উনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে উনি বাসার থেকে বেরিয়েছেন এবং অফিসে এসে, এবং উনি আগের দিন রাত্রে এই চিঠি ড্রাফট করার জন্য অলরেডি চিঠি ড্রাফট রেডি আছে, সকালে এসে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করবেন। কিন্তু অনেকে বলতেছেন যে 2024 সালের যে 7 জানুয়ারি নির্বাচন, সেখানে জিএম কাদের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেছেন শুধু তার স্ত্রী শরীফা কাদেরের মনোনয়নটা কনফার্ম করার জন্য। না, এগুলো এক একটা ধারাবাহিকতা আছে। আপনাকে বলবেন, প্রত্যেকটা ঘটনার একটা ধারাবাহিক অবস্থা যখন হয়ে যায়, একটা ডেভেলপমেন্টের পর একটা ডেভেলপমেন্ট, আরেকটা ডেভেলপমেন্টের পর একটা ডেভেলপমেন্ট যখন হয়, তখন নতুন যেটা আসে এটার উপর ভিত্তি করে, আই মিন সেই ডেভেলপমেন্ট একজন এক এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আর কি। রাইট। না না, ধরেন যখন উনি আর পারলেন না যে ঠিক আছে নির্বাচন তাকে যেতেই হবে, তখন তো আবার আরেকটা সিচুয়েশন, ওই সিচুয়েশন উনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা হয়তো শরীফা কাদের তখন ইন করেছে। কিন্তু ওই যে বললাম, নাটকীয় ভাবে অনেক কিছু হয়েছে যেগুলো তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয়েছে। যখন উনি দেখলেন যে নির্বাচনটা তাকে যেতেই হবে, যেতে যখন হবেই, তখন তো একটা মেকানিজম করতেই হবে, তখন তো একটা দেন দরবার করতে হবে। উপস্থিত ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যা করার
তাই করেছে। এটা রাজনীতিতে চলে। এই যে এই নির্বাচন যে হচ্ছে এটা তো হয়েছে। তো আমি আপনার বক্তব্যের সাথে শুধু এটাই বলবো যে জাতীয় পার্টির যে পরাজয়টা বা বিপর্যয়টা যেটা এটা আপনাদের দৃষ্টিতে হয়তো এটাকে পরাজয় আপনি বলতে পারেন। এটা রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির এটা পরাজয় নয়। কেন পরাজয় নয়? যেটা অলরেডি বলেছেন আপনাদের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, যেটা পরাজয় নয়, আপনিও বললেন যে পরাজয় না। যুক্তিটা কি আপনার? বলতেছি জি, এটা যদি একটু বুঝিয়ে বলেন, কারণ আমরা দেখেছি যে একটা আসনও পাননি এবং 1% ভোটও পাননি। যুক্তিটা হচ্ছে যখন ওয়ান স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড। আপনি যে কোনো কিছু আপনার সামনে আগাইতে হলে আবার পিছনে যাইতে হয়। আপনি দেখুন যে একটা নালা পার হইতে আপনাকে পিছনে গিয়ে একটা শক্তি নিতে হয়। জাতীয় পার্টির একটা বিপর্যয় অস্বীকার করার উপায় নেই যে একটা বিপর্যয় তো আসছে, একটা তো কর্নার অবস্থা আছে জাতীয় পার্টি, কোনো সন্দেহ তো নাই। তো সেই কর্নার অবস্থাতে যে আমরা নির্বাচন করেছি, মাঠে ময়দানে লাঙ্গল করে ফেনা তুলেছে লোকজন এবং সাহস করে নেমেছে। আমি নিজে আমার 10টা ইউনিয়নে আমি রাত 11টা 12টা পর্যন্ত চষে বেরিয়েছি, মানুষের কাছে গেছি, মানুষের পাস বুঝার চেষ্টা করছি, দেখেছি, শুনেছি। জাতীয় পার্টি মানুষ এটা তো বলে নাই যে না তোমরা কেন আসছো, কি করে, না তোমরা মাঠে থাকতে হবে, থাকো। যদিও তোমাদের পরিস্থিতি এখন নয়, অনুকূলে নয়, কিন্তু রাজনীতি তো একদিনের বিষয় না, রাজনীতি দীর্ঘমেয়াদী বিষয়। সেই ক্ষেত্রে মানুষ তো আমাদেরকে সিসি তো করে নাই, মানুষ এমন তো কিছু বলে নাই যে না তোমাদের আমার প্রশ্ন হচ্ছে, যদি মানুষ আপনাদেরকে সিসি না করেই থাকে, আপনি বললেন যে মানুষ সিসি করে নাই, তাহলে আপনি কেন ফেসবুকে লিখলেন নির্বাচনের আগে যে জাতীয় পার্টির প্রার্থী নয়, ব্যক্তি হিসাবে আমি মাহমুদুর রহমানকে আপনারা ভোট দিন? আচ্ছা, এটা চমৎকার, জবাব দিচ্ছি। আপনারা যারা রাজনীতি করেন না, আপনারা জানেন না একটা লোক যখন প্রার্থী হয় তার সামনে লক্ষ্য থাকে শুধু জিতা, মনে রাখবেন, আর কিছু থাকে না। সে এদিক সেদিক কিছুই দেখে না। তার লক্ষ্য একটাই, জিততে হবে তাকে। তার লক্ষ্য একটাই, লক্ষ্যে পুষতে হবে তাকে। সেটার জন্য হচ্ছে নানা ধরনের কৌশল অবলম্বন করে। একমাত্র ছেলেকে মেয়েকে ছেলের কৌশল ছাড়া সমস্ত কৌশল সে অবলম্বন করার চেষ্টা করে। সমস্ত কৌশল এটা এটা অন্যায় না, এটা অবশ্যই বৈধ এবং আপনি এটা করেছেন। কিন্তু আমি বলতেছি যে নির্বাচনের মাঠে আপনার কি কোনো কারণে মনে হয়েছিল যে জাতীয় পার্টির একজন নেতা পরিচয় চাইতে ব্যক্তি মাহমুদুর রহমান পরিচয়টা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে? এটা কখনো কখনো হইতে পারে, যেহেতু এই মুহূর্তে আমার দল নানা কারণে কর্নার, নানা কারণে মানুষের কাছে, কিছু লোকের কাছে ঘৃণিত, কিছু লোকের কাছে এক ধরনের মানে ক্ষোভের কারণ। সেই ক্ষেত্রে তো আমি কৌশলটা তো নিবই। তার অর্থ এই নয় যে আমি আমার দলকে আপনার সম্পূর্ণরূপে আমি আমার দলকে ইয়ে করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, এবং না, এটা আমার দলের সাময়িক বিপর্যয় হইতে পারে, দলের ভুল ভ্রান্তি হইতে পারে। দলের ভুল ভ্রান্তি অবশ্যই আছে। সেই ভুল ভ্রান্তি থেকে তো আমি বসে থাকতে পারি না। সেই ভুল ভ্রান্তি থেকে আমি যতটুকু নির্বাচনের সময় নিজের ইমেজকে খাটিয়ে তারপরে দলকে সেভ করে যতটুকু কাজ করে আপনার মাঠে থাকা যায়, এই কৌশল তো আমি নিবই, এবং এটাই প্রার্থীরা নিয়ে থাকে। আপনি দেখে থাকবেন, এই যে জামাতের যে প্রধান, উনি জামাতের সম্পর্কে দীর্ঘদিন থেকে মানুষের যে ধারণা প্রচলিত আছে, উনি শফিকুর রহমান সাহেব, উনি সেই ধারণাটাকে আপনার রীতিমতো সেই ধারণাটাকে মানুষের ভুলুণ্ঠিত করে উনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, এমন কিছু ব্যবস্থা নিয়েছেন, এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ভাষাগত ব্যবহার করেছেন, যে তুমি মনে হয়েছে যে অনেক সময় মনে হয়েছে উনি কি জামাতে ইসলামের নেতা নাকি অন্য কোনো আওয়ামী বিএনপির মতো নেতা। এরকম উনি যেখানে এটাও বলতে দ্বিধা করেননি যে আমরা শরীয়তের আইন বাস্তবায়ন করব না। উনি লোগো পরিবর্তন করেছেন। এগুলো রাজনীতির একটা কৌশল, রাজনীতির একটা ম্যানুভারিং, রাজনীতির একটা খেলা। এটা অনেক ক্ষেত্রে অনেকের বোধগম্য নাও হইতে পারে। জিতার এবং বৈতরণী পার হওয়ার একটা ট্রিক ছাড়া আর কিছুই নয়। জি,
তো এখানে আপনি যে যেটা বলতে চাইলেন যে আপনাদের পরাজয়ের মূল কারণ হচ্ছে যে দলীয় একটা মানে দল বিভিন্ন সময় বিভিন্ন কম্প্রোমাইজ করেছে বা কিছু জনগণ দলের প্রতি ক্ষুব্ধ। আমি আমি শেষ করে দিচ্ছি, আমার মনে পড়ছে এখন যেটা হচ্ছে, আপনি যে কথাটা বলছেন ওই যে বললাম এই বিপর্যয়টা প্রত্যেকটা দলের ক্ষেত্রে আসে। এই বিপর্যয় আওয়ামী লীগের ক্ষেত্রে এসছে, জামাত মানে বিএনপির ক্ষেত্রে এসছে, জামাতের ক্ষেত্রে এসছে। সেই ভুলের কারণে হোক আর যে কারণে হোক, যে কোনো দলের বিপর্যয় আসে, মানুষ তাদেরকে আপনাদের দেশে অনেকের দেশে প্রত্যেক মানুষ তাদেরকে আপাতত তাদেরকে রিজেক্ট করে, আপাতত তাদেরকে বলে তোমরা এখন অফ যাও, তোমরা এখন রেস্ট করো, বা তোমরা এখন নিজেকে শুধরানোর চেষ্টা করো। মানুষের কিন্তু বিভিন্ন মেসেজ আছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ এই মেসেজটা দিতে চায়। মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলকে আউটরাইট রিজেক্ট করে না, আপনি মনে রাখবেন এটা। যে রাজনৈতিক দল দীর্ঘ আপনার ইতিহাসের সাক্ষী, জাতীয় পার্টি বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে, কারণ সেই লিগাসি জাতীয় পার্টি বহন করে না। জাতীয় পার্টির অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, অত্যন্ত গোল্ডেন এরা আছে, যেগুলো নিয়ে তারা ভবিষ্যতে এগুলোর ইতিহাস মানুষ নাড়াচাড়া করবে। মানুষ চিন্তা ভাবনা করবে যে না, এটা এই দল তো অনেক ভালো কাজ করেছে, অনেক কিছু করার ক্ষমতা রাখে, এগুলোর সুযোগ আছে। এখন সাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেতে ভেতে এই দলের একটা বিপর্যয় অবস্থা চলে আসছে। এখন যেটা আপনি বলছিলেন, এটাকে আমরা এক ধরনের আমাদের মানে শুধরানোর, আমাদের রাজনীতিটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার, এবং জাতীয় পার্টির যে একটা স্বাধীন ধারা, স্বাধীন একটা এন্টিটি, এবং সেটার একটা চমৎকার সুযোগ আমরা এবার পেয়েছি। সেটা ভবিষ্যৎ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এমন যে এখানে একটা মানে জনপ্রিয় আর অজনপ্রিয় হইতে জোয়ার ভাটার দেশ তো, জনপ্রিয়তা যেমন আপনার তুঙ্গে উঠে, আর সেই জনপ্রিয়তা এটা আপনি ঠিকই ভাটা বলেছেন। পড়তে এখন যেটা মনে হয় সঠিক 15 বছর পরে এটাই মনে হয় যে খুবই বড় 15 বছর ভুল লাগে না, আসলে, না 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 না, 15 বা বছর লাগে না, 10 বছরই বোঝা 15 যায়। বছর লাগে না। কিন্তু 5 মাসের মধ্যেও, 5 মাসের মধ্যেও কিন্তু সরকার অজনপ্রিয় হইতে পারে। কেন পারে? এটা হলো তৃতীয় বিশ্বের দেশ, এটা তৃতীয় বিশ্বের দেশে এগুলো ঘটে। এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদার যে বৈচিত্র্য, এবং সেই চাহিদার যে শুধু বৈচিত্র্য না, সেই চাহিদার যে অভিভাব যেটাকে কি বলবো আমি, মানে পিকুলিয়ারিটি, চাহিদার যে পিকুলিয়ারিটি, এটার দিকে চিন্তা করলে আপনি যে বৈচিত্র্যতা, কোনো সরকার, বৈচিত্র্যতা, পিকুলিয়ারিটি, এগুলোর দিকে চিন্তা করলে যে কোনো সরকার অজনপ্রিয় হইতে তার বেশি দিন সময় লাগে না। বুঝলাম। কিন্তু এটা রংপুরের মতো জায়গায় কেমনে জাতীয় পার্টি ধরাশায়ী হলো? তাও আচ্ছা, আবার জামাতের এবার কাছে, বিএনপির কাছে না, জামাতের কাছে তাও। এবার আসেন সেটা, ওই যে বললাম কথা একবারে, যে জাতীয় পার্টি তার সাংগঠনিক যে কাজটা, একটা দলের একটা প্রধান কাজ হচ্ছে সাংগঠনিকভাবে নিজের দলকে সমৃদ্ধ করা, এটা জাতীয় পার্টি করতে পারে নাই। আর না করার কারণে সেখানে স্থান করে নিয়েছে কে? এই জামাত সেখানে সুকৌশলে, এবং তাদের প্রচুর। আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে ভাই, এই নির্বাচনে আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচনে যে ব্যাপক অর্থের প্রয়োজন হয়, এটা থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পায় নাই। ব্যাপক অর্থ, রাজনৈতিক দল মানেটা কি জানেন? রাজনৈতিক দল মানে হাতিপালা, রাজনৈতিক দল মানে হচ্ছে একটা বিশাল অর্থের আপনার আঞ্জাম দেওয়া এবং যোগান দেওয়া না হইলে, এই যে দেখেন না, আপনার এনসিপি থেকে শুরু করে এনসিপির নেতারা প্রথম যখন গাড়ি বহর নিয়ে তাদের এলাকা যাচ্ছিল, তখন সমালোচনার মুখে তারা একটা জবাব দিছিল, আপনার মনে আছেন কিনা জানি না। তারা হ্যাঁ, একটা মনে আছে। জবাব, হ্যাঁ, তারা জবাব দিছিল যে মানুষই আমাদেরকে বলবে যে তোমরা তো ফকিরা দল, ফকিরা দল কি করবা? আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে আছে, এরকম ভাবে মোল্ড হয়ে আছে। আপনার আপনার দল, আপনার প্রার্থী যদি এলাকায় খরচ করতে না পারে, কর্মীদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা না দিতে পারে, তো বলবো যে নির্বাচন করতে আসছেন কেন? আপনি লক্ষ্য করছেন? আপনার পক্ষে আমার পক্ষে, আমি একটা কথা সবসময় বলি, আপনার শোতে এখনো বলছি, বাংলাদেশের নির্বাচনে যে হেরে যায়, এবং যার জামানত বাজেয়াপ্ত হয় যে প্রার্থী, তারও 50 থেকে 1 কোটি টাকার খরচের খাত আছে, খরচ হয়। আপনি আপনারা একটু আপনি আপনি একটু চায় চুমুক দিয়ে নিন। এই ফাঁকে আমি বলি, আপনি চায় চুমুক দিয়ে নিন। সেটা হচ্ছে কি, মানে উপমহাদেশের কালচারটাই এরকম যে একজন এমপি প্রার্থী যে দাঁড়ায় তার কাছ থেকে এক্সপেকটেশনটা তো বেশি থাকে। মানে কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলের অসুখ, কার কোথায় সমস্যা, মানে দুনিয়ার সব সমস্যা ওই এমপি সব সমাধান করতে হবে।
একদম রাইট। শুধু ইয়ে সরি শুধু এটা নয়, আপনি আশ্চর্য হবেন, নির্বাচন হয়ে গেল আজ 3-4 দিন হয়ে গেল, আমি এখনো আমার ফোন আসে যে আমি ডাক্তারের কাছে যাব, ফিটা একটু পাঠান। ঠিক আছে, এবং আজকে সকালে আমি একজনকে 1000 টাকা পাঠাইছি, সে ডাক্তারের কাছে যাব। আমি আপনাকে অনলাইনে এটা বললাম, অন এয়ারে কথাটা বললাম। ঠিক আছে, এটা হলো আমাদের রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনীতি করি, আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলে না, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয়, বুঝতে হয়, বুঝাইতে হয়, এবং এগুলো নিয়ে আমাদেরকে আমাদের এইসব দিন রাত্রি হুমায়ুন আহমদ ইয়া আছে না, এগুলো নিয়ে আমরা চলি। এই লোকটাকে আমি 1000 টাকা তারপরে পাঠাইছি। আমি যত বলি যে এখন তো আমার কিছু করার সুযোগ নাই, টাকা পয়সা যা আছে সব খরচ করে ফেলছি, না, তারপরও সে ডাক্তার কাছে যাবে, ডাক্তার ফি তার কাছে নাই, এবং সে কঠিন একটা রোগে হয়েছে, ওই ইলেকশনের সময় আমার বাড়িতে আসতে পারে নাই, তাকে আমি 1000 টাকা আজকেও আমি পাঠাইছি। তো আমি যেটা বলতে চাইবো সেটা হলো এই নির্বাচনের আরেকটা দিক হচ্ছে, যেটা ব্যাপকভাবে আলোচিত সমালোচিত বা উচিত ছিল, যে বাংলাদেশের নির্বাচনটা এক্সপেন্সিভ নির্বাচন থেকে কমিয়ে অন্তত সহনশীল বা একদম যে কেউ যাতে, যে কোনো ভালো মানুষ বলতে, দেখুন ভালো মানুষ বলতে যাদেরকে আমরা সমাজে বুঝি, একজন ভালো শিক্ষক, একজন ভালো আইনজীবী, এবং একজন ভালো আপনার সরকারি কর্মকর্তা, এরা তো কখনো, এদের কাছে টাকা থাকবে না অ্যাবান্ডেন্ট, পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স এদের থাকবে না, এদের 2-4 কোটি ব্যাংক ব্যালেন্স ইয়ে থাকবে না, এটা নির্দ্বিধায় বলা যায়। একজন সৎ সরকারি কর্মকর্তা যিনি সচিব হয়ে আপনার রিটায়ার্ড করলেন, সে তার বাড়ি, তার একটা বড় একটা ফ্ল্যাট থাকতে পারে, এছাড়া কখনোই নগদ তার অর্থ থাকার কথা নয়, ক্লিয়ার কথা। একজন ভালো মানুষ সমাজে কখনো ব্যাংক মানে কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে না। এখন কোটি কোটি টাকা ছাড়া আপনি নির্বাচনের নামও লইতে পারবেন না। নির্বাচনের নাম যেদিন আপনি নিবেন, ওই দিনই আপনার 1 লক্ষ টাকা খরচ হয়। যেদিন নামটা মুখে শুধু নির্বাচন শব্দটা উচ্চারণ করছেন, ওর সাথে সাথে 1 লক্ষ টাকা নাই, সাথে সাথে নাই। আপনার আচ্ছা কত খরচ হয়েছে যদি? আচ্ছা, আপনি যদি আমাকে এটা বলেন, দেখেন আমার কত খরচ হচ্ছে, এর মধ্যেও আমার মানে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি একদম খরচ করি নাই, কিচ্ছু করি নাই। আমি একটা ছোট্ট একটা হিসাব দেই, এই যে যেভাবে বলা হচ্ছে যে আপনি ব্যানার করবেন, আপনি ব্যানার কি 1-2টা করতে হয়? একটা কনস্টিটিউশনতে 10টা ইউনিয়ন থাকলে সেখানে 10টা ইউনিয়নে, একটা ইউনিয়নে 10টা করে ব্যানার করলে আপনি কতটা, একটা ব্যানার তৈরি করতে 5 থেকে 600 টাকা লাগে, মিনিমাম 4 থেকে 500 টাকা লাগে। আপনি এরকম ব্যানার করতে হবে কম করে 5000। আপনি বিলবোর্ড করতে, একটা বিলবোর্ড করতে 5000টা লাগে, একটা মিনিমাম, আমি মিনিমামটা বললাম, সর্বোচ্চ তো কোন। তো একটা মানে ওনারা বলছেন বিলবোর্ড করতে হবে, বিলবোর্ডের সাইজ দিয়ে দিচ্ছেন, তো একটা বিলবোর্ড করতে 5000 টাকা লাগে। তো এরকম আপনার 20টা বিলবোর্ড করতে কত লাগবে? আপনার পোস্টার মধ্যে, এবার হয়তো পোস্টার ছিল না, এই একটা বাঁচা দিছে। এবার লিফলেট করতে আপনার একটা খরচ আছে, আপনার মাইকিং করতে আপনার একটা খরচ আছে, আপনার কর্মীদেরকে আপনি কাজে লাগালে তাদের খাওয়া দাওয়ার একটা খরচ। সবচেয়ে বড় খরচ যেটা, ওটা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার ভোটের আগের দিন যে প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট দিতে হয়। আমি জানি না, আমি রাজনৈতিক, আমার প্রায় 30 বছর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, মানে এজেন্ট সিস্টেমটা কেন এখন পর্যন্ত রাখছে এটা আমার বোধোদয় হয় না। একটা এজেন্টকে কত টাকা দেওয়া লাগে? মানে এটা একটা এজেন্ট, না আচ্ছা ঠিক আছে বুঝলেন, একটা এজেন্টকে মিনিমাম 1000 টাকা অফার করতে হয়। আপনার ওই একটা কেন্দ্রে মিনিমাম 10 জন এজেন্ট রাখার ব্যবস্থা আছে, 10 জন রাখতে হবে আপনাকে। না মানে 3-4টা বুথ। ও আচ্ছা, প্রতিটা বুথে একজন করে? আমি বলি আপনার, একটা কেন্দ্র মানে তো একটা কেন্দ্র নয়, একটা কেন্দ্র মানে 3-4টা বুথ, নারী বুথ, পুরুষ বুথ, তারপরে আপনার আরো একটা নারী বুথ, আরেকটা পুরুষ বুথ, তারপরে বাহিরে আপনার লোকজন যারা ভোট দিতে আসবে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, তাদেরকে কিছু বলা, আপনার ভোটার লিস্ট নিয়ে থাকা, ভোটার লিস্টটাকে সহায়তা করা ভোটারকে, এগুলো খুবই রং এবং প্রাগৈতিহাসিক সিস্টেম। নির্বাচনের দিনই 8-10 লক্ষ টাকা চলে যায়। আপনি তো কম বলছেন, নির্বাচনের আগের দিন 1 কোটি টাকার খেলা আছে মিনিমাম, একদম মিনিমাম। আমি আমার মতো লোক, গতবার যখন আমি নির্বাচন করেছি তখন আমি 94 কেন্দ্রে এজেন্ট দিয়েছি, মানে সব কেন্দ্রে 2-1টা ছাড়া 94 কেন্দ্রে আমি এজেন্ট দিছি। এবার আমি সব কেন্দ্রে এজেন্ট দিতে পারি না বা দেই নাই, আমি অপ্রয়োজনীয় মনে করছি। তারপরেও একটা লোককে যদি আপনি বসান,
একটা কেন্দ্রে 5 জন কর্মীকে যদি আপনি বসান, সারাদিন তার খাওয়া দাওয়ার ব্যবস্থার ব্যাপার আছে, সে তো আর ওখানে বসে থাকতে হবে, তার খাওয়া দাওয়া আছে, তো তার একটা সে একটা কাজ করলে একটা 1000 টাকা তো অফার করতে হয়। আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত এরা কত টাকা করে দেয় আপনি শুনলে শরীরের লোভ ঘাড়ায় যাবে। এরা কেন্দ্র খরচ দেয় 1 লক্ষ টাকা, এরকমও প্রমাণ আছে। কেন্দ্র একটা খরচ কেন্দ্রে মানে একটা কেন্দ্রে এক কেন্দ্রে 1 লক্ষ টাকা খরচ করে, কিন্তু এরকম ভুরি ভুরি প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপি বুঝলাম যে তারা খরচ করতেছে, ক্ষমতায় আসলে তারা এটা আবার উঠাবে অবশ্যই। যেই টাকা বিএনপির আপনার এলাকায় তো বিএনপি জিতছে নাকি আপনার এলাকায়? জি 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 তো বিএনপির যে লোক টাকা খরচ করছে উনি টাকা আবার এখন উঠাবেন না? ডেফিনেটলি উনি উঠাবেন আগামী 5 এটা বছর। আমাদের 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 দুর্ভাগ্য তো এটাই যে এই এটাই সিস্টেমটা থাকার কারণেই তো খরচ করতেছে। আপনি কিন্তু তো খরচের কোনো দরকার নাই, কিন্তু ইনফ্যাক্ট যে যে দরকার নাই। যে জামাত ইসলাম পরিবর্তনের কথা বলতেছে আপনার এলাকার সেই জামাতের প্রার্থী সে টাকা পাইছে কোথায়? সে খরচ করলো কোন হিসাবে? আর এটা তো বিরাট একটা বিষয়, এই বিরাট প্রশ্ন। খরচ করতে জামাত ইসলামের আমি জানি না তাদের সোর্স কি, তবে তারা তো তাদের ফান্ড থাকে, তাদের পরিকল্পনা থাকে, আছেও, এবং তারা ফান্ড রেজ করা এটা তাদের পক্ষে, তাদের দেশি বিদেশি অনেক ডোনার আছে, হিতাকাঙ্ক্ষী আছে, মুরব্বী আছে, এরা বিভিন্নভাবে নির্বাচন, তারা তাদের তো পরিকল্পনা অনুযায়ী একটা ডিজাইনড ইলেকশন তারা করে বা যে কোনো কিছু করে, সেই ক্ষেত্রে তাদের ফান্ড থাকতেই পারে। আর তবে এটাও সত্য যে কোনো দলের ফান্ড থাকাটা স্বাভাবিক, এবং দল যদি সাহায্য না করে, দল যদি সহযোগিতা না করে, তাহলে এই ইয়েটা আপনার এই প্রক্রিয়াটা দল সহযোগিতা করে না মাহমুদ ভাই। আপনার দল আপনাকে কয় টাকা দিছে বলেন তো? এই তো বললাম এটা করা সম্ভব না, কারণ আমার দল সম্ভব তো না। ক্ষমতা নাই। দল আমি বলি দল আমি বলি ওদেরকেই কথাটা, নমিনেশন যাতে টাকা আছে। আমি বলি কথাটা আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসবে, এটা করাপ্ট সিস্টেম, এটা প্যারোকিয়াল সিস্টেম, এটা প্রাগৈতিহাসিক সিস্টেম এই ডক্টর ইউনূস এই সিস্টেমটাকে ভাঙতে পারে নাই। উনি অনেক সংস্কার আনছেন, কিন্তু নির্বাচন ইলেকশনিয়ারিং নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এখনো প্রাগৈতিহাসিক রয়ে গেছে, এখনো এক্সপেন্সিভ রয়ে গেছে, এখনো ভালো মানুষ নির্বাচনে আসার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নাই, এবং কোনো পথ নাই, নো ওয়ে, আসবে না। ভালো মানুষ নির্বাচনে কন্টেস্ট করার জন্য কখনোই আগ্রহী হবে না, ক্লিয়ার। কারণ আমি তাসলিম জারাকে নিয়ে একটা উদাহরণ দিই আপনাকে, আপনার দর্শকরা এটা নিবেন। তাসলিম জারা, তার সম্পর্কে প্রচুর আগ্রহ আছে না মানুষের? আছে। একটা শিক্ষিত মেয়ে, সে সবকিছু ছেড়ে ছুড়ে আসছে এখানে, রাজনীতি করবে, দেশের জন্য অবদান রাখবে, মানুষের খেদমত করবে। সে এখন অবশ্য ছেড়ে দেমাককে দেবাচ্ছি, সে এখন সবকিছু ছেড়ে ছুড়ে সম্ভবত এখন মানে এই সব তার ফ্যামিলি এই মেয়েটা সবই, আমি তো বলতে গেলে আমি এভাবে বলবো যে সব হারাইছে, সব হারানিতে বাধ্য। আচ্ছা, আপনি সোজা হিসাব, সে এক স্বতন্ত্র দাঁড়াইছে, সে এমন স্বতন্ত্র যে স্বতন্ত্রর কোনো কর্মী নাই, কোনো মানুষ নাই। আমাদের রাজনৈতিক নেতাদের স্বতন্ত্র দাঁড়ালে তার নিজস্ব একটা ফলোয়ার থাকে, তাদেরকে দিয়ে কাজ করানো যায়। এই মহিলার কি আছে? হয়তো বিএনপি থেকে বিদ্রোহী বা আওয়ামী লীগ থেকে বিদ্রোহী, আমরা বা জাতীয় পার্টি বিদ্রোহী, কিন্তু এর কি আছে? আপনার এই 7-8-10 দিনে এরকম হিতাকাঙ্ক্ষী আর ওরা কি বুঝে? মাঠের রাজনীতির বুঝতে হবে তো এজেন্ট কাহাকে বলে, কি এজেন্টের কাজ কি, কিন্তু এটা তো কিছুই বুঝে না। সেটা যদি বলেন, এই মেয়েটার জুলাই আন্দোলনে কি অবদান আছে আমি জানি না, থাকতে পারে, আমি জানি না, আমি কখনো দেখি নাই। জুলাইয়ের পরে সেই মেয়েটা এসে এনসিপির যুগ্ম সমন্বয়ক হয়ে গেল, তাকে এনসিপি বিদেশে পাঠায় ইউনূস সাহেবের সঙ্গে, তারপরে সংস্কার কমিশনের প্রত্যেকটা মিটিং এ তাকে পাঠায়। তিনি হঠাৎ করে জামাতের সঙ্গে জোট করাতে সে কোনো কিছু না বলে আসতে দল থেকে সরে গেল তার স্বামী সহ। যেই জামাতের সঙ্গে বিএনপি সরকার গঠন করছে, যেই জামাতের সঙ্গে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করছে, সেই জামাত এত ঘৃণিত হয়ে গেল। আপনি মাহমুদ ভাই রাজনীতি করেন, আপনি আজীবন রাজনীতি করছেন, ছোটবেলা থেকে আপনি রাজনীতি ছাড়া অন্য কিছু করেন নাই। আপনার কাছে কি প্রায় সময় মনে হয় না যে জাতীয় পার্টি অনেক ভুল করতেছে? মনে হয়েছে, কিন্তু আপনি রাজনীতি করেন, আপনি কিন্তু এটা বলেন নাই সামনে। আপনি হয়তো আপনার দলীয় ফোরামে বলছেন, আপনি কিন্তু গণমাধ্যমে কিন্তু বলেন নাই। এরকম হয় না? আমি তো মনে করি জাতীয় পার্টি এমন কিছু কাজ করেছে যে আপনার মনে সেটা ঠিক করে নেয়। হয়েছে না এরকম অনেক সময়? অবশ্যই হয়েছে। তাহলে আপনি কোন হিসেবে হঠাৎ করে আপনি জামাত আপনি 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 এনসিপি ছেড়ে দিয়ে আপনি স্বতন্ত্র করলেন? আর এটা কি ইংল্যান্ড যে নির্বাচন করবেন আপনি সেই স্টাইলে? না, সেটা আর কি, এটা বাস্তবতা বর্জিত, এটা বাস্তবতা বর্জিত। এবং এই অবস্থা তারা যেটা তৈরি করতে চাইছে, তবে এটা ঠিক, এটা একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে থাকলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আমি জানি না কবে হবে, যে নির্বাচনের সময় যে অর্থের এই তাসলিম যারা, সে তো
মানুষ তাকে টাকা দিয়েছে, ঠিক আছে। এমনকি এই যে হাসনাত আব্দুল্লাহ বা যারা যারা নির্বাচিত হয়েছে এদেরকে মানুষ কিন্তু টাকা দিয়েছে, ঠিক আছে। কিন্তু এখন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? এটা কি মানে এটা কি চাঁদাবাজি মধ্যে পড়ে কিনা? আপনি ধরেন রাজনীতিটা করবেন, আপনি কন্টেস্ট করবেন, আপনি মানুষের কাছে সাহায্য চেয়েছেন, না এখানে মানুষ কথা দিতে আছে। পারে, মানুষ দিতে পারে, কথা কথা শুনেন, হলো কি মাহমুদ ভাই, কথা শুনেন। আপনি আর যদি আমি আপনি করি, যদি 100 আমি টাকা সারা 100 টাকা বছর করে নেন, এটা করি। না, আমি সারা বছর এটা করি। ক্রাউড না না ফান্ডিং তো খারাপ না। না, ক্রাউড ফান্ডিং, আচ্ছা এটাই আর কি ব্যাপার হচ্ছে কি, আপনি ক্রাউড ফান্ডিং এখন বললেন এটা। আর আমি বিএনপি এখন যদি বলে এরকম আমি সারা বছর দল চালাই, কর্মী চালাই, কর্মসূচি পালন করি, তো আমি টাকা পাবো কোথায়? বলেন, আপনি তাকে জবাব কি দিবেন? সে না তো এভাবে ক্রাউড ফান্ডিং করবে। এই ক্রাউড ফান্ডিং এর অপর নাম চাঁদাবাজি। ভাই এগুলো এভাবে আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমার শুনেন না, এটার আরেক নাম হচ্ছে চাঁদাবাজি। ক্রাউড ফান্ডিং আপনি টোটাল এটা তো বলতে পারেন নাই যে নির্বাচন আসা ছাড়া কোনো মানুষের কাছে টাকা চাইতে পারবা না, এটা কি না আপনি বলতে পারছেন? মাহমুদ ভাই, একটা একটা উদাহরণ দেই। মনে করেন যে আপনি আমার কাছ থেকে 10 টাকা নিলেন, হ্যাঁ? জি এইরকম আমার মতো 1000 লোকের কাছ থেকে 10 টাকা করে নিলেন। এটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। আমি আপনাকে মাত্র 10 টাকা দিছি। আমার এখানে কি চাওয়া থাকতে পারে? হ্যাঁ? কোনো চাওয়া নাই, দিছি। কিন্তু যদি আপনি আমার কাছ থেকে এই ব্যক্তি মিশনের কাছ থেকে 10 লাখ টাকা নেন, তাহলে অবশ্যই আমার উদ্দেশ্য আছে যে মাহমুদ ভাই এমপি হইলে আমি তাকে ইউজ করে আমি এর চেয়ে বেশি টাকা উঠাবো। এজন্য বলছি যে ক্রাউড ফান্ডিং হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ডোনেশনের একটা বৃহৎ সমষ্টি। ওটাতে সমস্যা হয় না। এটাই না বলতেছি। হয়, এটা এবং তো পৃথিবীর আপনি প্রতিটা দল তো এভাবেই চলে। ভারতে, আপ- আমেরিকাতে না রাজনৈতিক দলগুলো কিভাবে আপনি চলে? আপনি ইউরোপের কনটেক্সটে এটা বলছেন ক্রাউড ফান্ডিং, খুব সুন্দর করে কথাটা বলছেন ক্রাউড ফান্ডিং। আমাদের দেশে আর ক্রাউড ফান্ডিং থাকে না, এটা চাঁদাবাজি হয়ে যায়। আমার ফান্ডিং থাকে না কেন? আচ্ছা এটা আরেকটা বলি, আপনি নির্বাচনের সময় আপনি ক্রাউড ফান্ডিং করে টাকা নিলেন এবং ইয়ে করলেন। আমি তো এরকম অনেক দেখেছি, এই রাজনৈতিক দলের যে কর্মসূচি পালন করে, ধরেন একটা ডিস্ট্রিক্ট লেভেলে রাজনৈতিক দলের একটা বিক্ষোভ মিছিল হবে, সেই বিক্ষোভ মিছিলে আপনার একটা খরচ আছে, এই খরচটা ওই জেলার, ওই সংশ্লিষ্ট জেলার যে নেতা তার উপরে বর্তায়। সে ওই টাকাটা কোত্থেকে পাবে, কোথা থেকে আনবে? দল তাকে এক পয়সাও দিবে না। দল বরঞ্চ ওই লোকটাই নমিনেশন দিবে যে ওই বিক্ষোভ মিছিলটা সফল করছে এনি হাউ, যেভাবে হোক করছে, চাঁদাবাজি করে হলেও করছে, নিজের পকেট থেকে দিয়ে হলেও করছে, যেভাবে করছে বিক্ষোভ মিছিলটা সফল করতে পারছে যে লোক, তাকে তার পয়েন্টটাকে স্কোর হিসেবে ধরে নিবে এবং তার আগামী দিনের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। এখন আপনি চাঁদাবাজিটা বাংলাদেশের রাজনীতির একটা অনুষঙ্গ হয়ে গেছে গা, এটা অনিবার্য হয়ে গেছে গা। রাজনৈতিক দলগুলোর কোনো আপনার আয় ইনকামের কোনো স্বচ্ছতা নাই, এটা মানতেই হবে আপনাকে, শুনলে যাই শোনা যাক না কেন। এখন আপনি বিএনপি কে 2 কোটি টাকা চাঁদা দিবে আর জাতীয় পার্টিকে 1 লাখ টাকা চাঁদা দিবে। জাতীয় পার্টিকে কেন দিব? ঠিক আছে, কিছু করার নাই, তো পাশ করবে না, তো তাকে যেহেতু গেছে কিছু ভিক্ষা দিয়ে বিদে দেওয়া। কিন্তু বিএনপি কে বা অন্য বড় দল যে সম্ভাবনা আছে জিতে আসার, তাকে 2 কোটি টাকা চাঁদা দেবে। এবং যে চাঁদা দেয়, আপনি কি মনে করেন এটা ক্রাউড ফান্ডিং? নো, যে চাঁদা দেয় তার মানসিকতাটা হচ্ছে যে আমি যেহেতু তাকে চাঁদা দিছি, তার কাছ থেকে এই সুবিধা আমি নেব। এটা ইউরোপ আমেরিকার মতো নয় যে চাঁদা দেয় মানে ওই যে মানে যারা অলিগার্করা আছে এরা চাঁদা দিবে, চাঁদার বিনিময়ে কিছু চাইবে না, এবং তারাও চায় কিনা আমি জানি না। আজকাল সবাই না। সবাই হয়তো চায় না বা যায় না, কিন্তু এগুলো হয় ওই আমাদের স্মল দেশে। স্মল অ্যামাউন্ট ওয়ালারা চায় না আরকি। হ্যাঁ, স্মল অ্যামাউন্ট চায় না, কিন্তু অনেক বড় মাপের অনেক বড় মাপের চাহিদা এখানে থাকতে পারে। তো আমার শেষ কথাটা হচ্ছে এই নির্বাচনটাকে ব্যয়বহুল অবস্থা থেকে নামিয়ে আনার কোনো ব্যবস্থা এই সরকার, যে ইউনূস সরকার যিনি চলে যাচ্ছে উনি করতে পারে না, যার জন্য এবার টাকার খেলাটা আগের তুলনায় অনেক বেশি হয়েছে। আপনাকে আমি অভিজ্ঞতার আলোকে বলতে চাই, অতীতে যে টাকার খেলাটা হইতো আওয়ামী লীগের আমলে বা তারও আগে, সেই এই আমলে কোনো অংশে কম হয় নাই, বরঞ্চ কখনো কখনো বেশি হয়েছে। কোটি কোটি টাকার খেলা হচ্ছে, মানুষকে টাকা দিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি তো মনে করি ওই যে আপনি বললেন না জামাতের লোকরা, জামাতের লোকেরাও কোনো কোনো ক্ষেত্রে পিছপা হন নাই, বরঞ্চ তারাও এই অতীতের মতো বা তার পূর্বসূরীদের মতো তারাও অনেক বেশি এই টাকার বিনিময়ে যেভাবে হোক বাই হুক অ্যান্ড ক্রুক জিতার একটা
মানসিকতা সবার ছিল, যেটা আমি আমি এটাকে অ্যালাউ করতাম যদি কৌশলের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু টাকার খেলা যেখানে হয় সেখানে আর কৌশল থাকে না, এটা মানুষের চরিত্র নষ্ট হয়, রাজনীতি নষ্ট হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, যেটা এবার একটা খুব চমৎকার শব্দ আবিষ্কার হচ্ছে, শব্দটা পপুলার হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ একটা ব্যাপক টাকার খেলা হয়। এইটাই